আজারবাইজান আর্মেনিয়া সংঘাত, অস্ত্রবিরতির শুরুতেই লঙ্ঘনের অভিযোগ। ভারত সীমান্তে 60,000 সেনা মোতায়েন করেছে চীন, বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিষেধাজ্ঞার পর চীন সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করল উত্তর কোরিয়া। হুতিদের পাঠানো ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের। কাশ্মীরে রাতভর সংঘর্ষ, নিহত 2। ইসরায়েলের স্বীকৃতি নিতে সুদানকে ট্রাম্পের নতুন কৌশলে চাপ। আর্মেনিয়াকে অধিকৃত ভূখণ্ড ছাড়তে বলল তুরস্ক। আজারবাইজান ও আর্মেনিয়া দুই দেশেই একে অপরের বিরুদ্ধে নাগর্নো কারাবাখ অঞ্চলে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। শনিবার রাশিয়ার মধ্যস্থতায় অস্ত্রবিরতি কার্যকরের কয়েক মিনিটের মাথায় এই অভিযোগ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত 27শে সেপ্টেম্বর রোববার থেকে নতুন করে আবার শুরু হয়। গত কয়েকদিনের সংঘাতে 3 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হয়েছে। সেই আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বাংলাদেশ সময় শনিবার ভোর 6টার কিছু সময় আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে অস্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পর এখন আর্মেনিয়া ও আজারবাইজান পরবর্তী ফলপ্রসূ আলোচনা শুরু করবে। শনিবার দুপুর থেকেই সেই অস্ত্রবিরতি কার্যকর হতে শুরু করলেও এর কয়েক মিনিটের মাথায় পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ আনে দুই পক্ষ। আবার দুই দেশই নিজ নিজ পক্ষে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সে দেশের একটি বসতিতে শেল নিক্ষেপ করেছে আজারবাইজান। কারাবাখে নিয়োজিত আর্মেনিয়ার বাহিনীর দাবি, যুদ্ধবিরতি কার্যকরের 5 মিনিটের মাথায় আজারিরা নতুন হামলা শুরু করেছে। অপরদিকে আজারবাইজানের দাবি, কারাবাখের শত্রুপক্ষ আজেরি ভূখণ্ডে শেল নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, যুদ্ধরত পক্ষগুলো এখন রাজনৈতিক সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে। যুদ্ধবিরতি যে এখনও পুরোপুরি অকার্যকর হয়ে যায়নি, বিবৃতিতে সে ইঙ্গিত দিয়েছেন তিনি। ভারত সীমান্তে চীনা সেনাবাহিনীর তৎপরতা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রকৃতি নিয়ন্ত্রণ রেখায় 60,000 সেনা চীনার উপস্থিতির কথা জানিয়েছেন। একই সঙ্গে বেইজিংয়ের আগ্রাসন নিয়ে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মঙ্গলবার টোকিও গিয়েছিলেন পম্পেও। ভারতের সরকারি সূত্র জানায়, সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে লাদাখ পরিস্থিতি নিয়ে তার কথা হয়। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে পিপলস লিবারেশন আর্মি সাম্প্রতিক আগ্রাসী আচরণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। টোকিও থেকে ফিরে শুক্রবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পম্পেও বলেন, বিশ্বের 4টি বৃহৎ গণতান্ত্রিক এবং অর্থনৈতিক শক্তির দেশকে নিয়ে কোয়াড গঠিত হয়েছে। আর আমাদের সবার কাছেই চীনা কমিউনিস্ট পার্টির আচরণ ক্রমশ বিপদ হিসেবে দেখা দিচ্ছে। কয়েক মাস আগে লাদাখের পাশাপাশি দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর আগ্রাসনের বিপদ সম্পর্কে সরব হয়েছিলেন পম্পেও। তিনি বলেছিলেন, দক্ষিণ চীন সাগর চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়। বেইজিং যদি এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে থাকে এবং স্বাধীন দেশগুলো এ ব্যাপারে কিছুই না করে, ইতিহাস সাক্ষী চীনা কমিউনিস্ট পার্টি আরও অনেক অঞ্চল দখল করে নেবে। সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন সবাই জেনে গেছে কিভাবে ভারতের উত্তরে হিমালয় ঘেরা সীমান্তে চীন শারীরিক সংঘাতে লিপ্ত হয়েছে। 60,000 সেনা মোতায়েন করেছে। ভাইরাসের উৎপত্তি ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত চেয়েছিল অস্ট্রেলিয়া। পরিণামে তাদেরও চীনা কমিউনিস্ট পার্টির হুমকি ও নিগ্রহের মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে চীনকে মোকাবেলায় কোয়াডের দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর কথা বলেন পম্পেও। জয়শঙ্করের সঙ্গে তার বৈঠককে ফলপ্রসূ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধে আমেরিকাকে প্রয়োজন হবে সহযোগীদের, আমরাও তাদের পাশেই থাকব।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারির পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছেন। চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে বেজিং সফর শুরু করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে জাওয়াদ জারিফ এই সফর করেছেন। বৃহস্পতিবার মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচানি নতুন করে ইরানের 18টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। তিনি জানান, অবৈধ পন্থায় ইরান যাতে ডলার সংগ্রহ করতে না পারে সেই জন্যই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত এসব নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। জারিফের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি ইরানি প্রতিনিধি দল রয়েছে। তাদেরকে চীনের সরকারি কর্মকর্তারা দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে স্বাগত জানায়। চীনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শনিবার তার আলোচনার কথা রয়েছে। এর আগে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে জানিয়েছিলেন, চীনের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক টুইটার বার্তায় তিনি জানান, বেইজিং ও তেহরান তাদের কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার পরও চীন হচ্ছে ইরানি অর্থনীতি প্রথম অংশীদার। চীন ও ইরান পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য 25 বছরের একটি চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন তেহরান সফর করেন তখন এই অংশীদারিত্বমূলক চুক্তি সইয়ের ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছিল। নতুন একটি দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া। শনিবার অনুষ্ঠিত সাময়িক কুচকাওয়াজ অনুষ্ঠানে এটি প্রদর্শন করা হয়। বিশ্লেষকরা বলছেন, কার্যকরী হলে এটি হবে বিশ্বের বৃহত্তর রোড মোবাইল কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলোর একটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। শনিবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এই অনুষ্ঠানে দূরপাল্লার সমরাস্ত্রগুলোর প্রদর্শন করা হয়। তবে এদিন এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে যা আগে কখনো দেখানো হয়নি। ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে ওপেন নিউক্লিয়ার নেটওয়ার্কের উপপরিচালক মেলিসা হানাম বলেন, এই ক্ষেপণাস্ত্রটি দানবীয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে উত্তর কোরিয়ার পরীক্ষা চালনে যাবৎকালের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হোয়াংসো-15 প্রদর্শন করা হয়েছে। এদিন কিম বলেন, আমরা ক্রমাগত আমাদের জাতীয় প্রতিরক্ষা ক্ষমতা ও আত্মরক্ষামূলক যুদ্ধাস্ত্র তৈরি করে যাব। সৌদি আরবে হামলা চালাতে পাঠানো প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের 2টি বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংস করা হয়েছে। শনিবার হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে বার্তা সংস্থা এসপি এমন খবর দিয়েছে। জোট বাহিনী ইরান সমর্থিত হুতিদের ছোড়া ড্রোন দুটির গতিরোধ করে ধ্বংস করার দাবি করলেও এ বিষয়ে হুতিরা কোনো মন্তব্য করেনি বলে রয়টার্স জানিয়েছে। 2014 সালের শেষ দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে 2015 সালের মার্চের শেষ দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট। তারপর থেকে সৌদি জোটের বেপরোয়া বোমা বর্ষণ ও বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি লড়াইয়ে ক্ষতবিক্ষত হয়েছে ইয়েমেন। ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় ভারতীয় বাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষে 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালানোর সময় হতাহতের ঘটনা ঘটে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। খবরে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে কুলগামে বিচ্ছিন্নতাবাদীদের গোপন আস্তানা ঘেরাও করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল কোণঠাসা হয়ে পড়লে আড়াল থেকে বাহিনীর উদ্দেশ্যে গুলি চালাতে শুরু করে তারা। জবাবে পুলিশও গুলি চালায়। শনিবার সকালে জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে, সংঘর্ষে 2 অজ্ঞাত পরিচয়ধারীর মৃত্যু হয়েছে। তবে শনিবার সকালেও 2 পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ইহুদি দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর একই পথে হাঁটতে সুদানকে চাপ দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নভেম্বরের ৩ তারিখ প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই স্বীকৃতি আদায় করতে মরিয়া ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে ইহুদি লবি খুবই শক্তিশালী, ফলে দুটি আরব দেশ বাহরাইন ও আরব আমিরাতের পর নির্বাচনের আগে আরেকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে পারলে ট্রাম্প নির্বাচনে বাড়তি সুবিধা পেতে পারেন। বর্তমানে সুদান আর্থিক সংকটে রয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক মন্দা এবার মরার উপর খাড়ার ঘা হয়ে দেশটিতে দেখা দিয়েছে মারাত্মক বন্যা। এ অবস্থা অর্থনীতিতে ধস নেমেছে এবং তৈরি হয়েছে খাদ্য ঘাটতির আশঙ্কা। এই সুযোগকে কাজে লাগিয়ে সুদানের কাছ থেকে ইসরায়েলের স্বীকৃতি আদায় করে নিতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সুদানের নাম সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সরানোর বিনিময়ে এই স্বীকৃতির শর্ত দেওয়া হয়েছে। দীর্ঘদিনের এক নায়ক ওমর বিন বশিরকে ক্ষমতা থেকে সরানোর পর বর্তমান বেসামরিক প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদকে এই প্রস্তাব দিতে আগস্ট মাসে খার্তুম যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গণতন্ত্রে উত্তরণ সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বের হওয়ার জন্য সুদানের আন্তর্জাতিক স্বীকৃতি, বাণিজ্য বিনিয়োগের দরকার। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে অবশ্য সুদানি প্রধানমন্ত্রী জেনারেলদের ভিন্ন মত রয়েছে। আজারবাইজানের অধিকৃত অঞ্চল আর্মেনিয়াকে অবশ্যই সমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছে তুরস্ক। শনিবার আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় কথা বলে। মন্ত্রণালয়ের টুইটে বলা হয়, আজারবাইজানের সেনাবাহিনী বীরত্বপূর্ণ অধিকৃত অঞ্চলগুলো মুক্ত করে বিজয় অর্জন করছে। আর্মেনিয়াকে অবশ্যই অধিকৃত অঞ্চল তাদের অধিকারপূর্ণ মালিকের কাছে সমর্পণ করতে হবে। আঙ্কারা বাকুকে সমর্থন করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করে। আমরা আজারবাইজানি তার্কিশ ভাই বোনদের পাশে শেষ পর্যন্ত পাশেই থাকব। 27 সেপ্টেম্বর থেকে বিরোধী অঞ্চল নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে 10 ঘন্টা শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।